Okay, so in our last class we discussed about various cross sections, the macroscopic total cross section, the removal cross section, the mass attenuation coefficient, Schaeffer's formula, এবং concept of কি fast, slow, intermediate and thermal neutrons. এইবার আমরা দেখব যে হ্যাঁ, তো এবার আমরা এটা দেখেছিলাম যে ডিফারেন্ট টাইপ অফ নিউট্রন ইন্টারাকশন উইথ ম্যাটার, যেটাকে নামকরণ করা হচ্ছে কি দিয়ে না কি তৈরি হচ্ছে পার্টিকেল সেটা দিয়ে। যেমন এনপি একটা টাইপ হুইচ ইজ কল্ড প্রোটন রিঅ্যাকশন। যদি আলফা পার্টিকেল তৈরি হয় তাহলে আলফা রিঅ্যাকশন, যদি নিউট্রনই থেকে যায় অ্যাজ ইট ইজ তাহলে সেটা হয়ে যাবে স্ক্যাটারিং রিঅ্যাকশন। যদি এক্সট্রা নিউট্রন বেরিয়ে আসে তখন সেটা হয়ে যাবে 2n ঠিক না, নিউট্রন রিঅ্যাকশন। অনেক সময় নিউট্রনের সঙ্গে একটা প্রোটনও বেরোয়, এরম ভাবে লিখতে হবে তখন NNP, তখন সেটা হবে নিউট্রন প্রোটন রিঅ্যাকশন। এরকম ভাবে ব্যাপারটা চলতে থাকবে। তো প্রথম থেকে শুরু করি, তাহলে প্রথম ছিল স্ক্যাটারিং, যার মধ্যে ছিল দুটো টাইপ, ইলাস্টিক এবং ইনইলাস্টিক। তো অবভিয়াস এগুলো সবই বেসিক ডেফিনেশন। ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল টোটাল কাইনেটিক এনার্জি সেম, অর্থাৎ 1 MeV এসে পড়লো, 0.6 MeV নিয়ে বেরিয়ে গেল, তাহলে নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জিটা হবে 0.4 MeV। এর উল্টো দিকে কাইনেটিক এনার্জি অফ দ্য টার্গেট নিউক্লিয়াস, এটা যেমন 1 MeV, 0.5 MeV নিয়ে নিউট্রনটা বেরিয়ে গেছে, কিন্তু এনার্জি মানে যে টার্গেট নিউক্লিয়াস তার কাইনেটিক এনার্জি মেজার করে আমরা দেখছি যে 0.3 MeV পাচ্ছি, অর্থাৎ টোটাল 0.8 MeV, 0.2 MeV পড়ে থাকলো। এই 0.2 MeV কিসে ব্যবহৃত হয়েছে না, টার্গেট নিউক্লিয়াসটাকে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে নিয়ে যাওয়ার জন্য it has been used up. এবার দেখতে হবে যে নিউট্রনগুলো কি পছন্দ করে, ওরা ইলাস্টিক স্ক্যাটারিং এ ক্রস সেকশন বেশি নাকি ইনইলাস্টিক। দেখা গেছে যে ইলাস্টিক স্ক্যাটারিং ইজ দ্য মোস্ট লাইকলি ইন্টারাকশন ফর অলমোস্ট অল নিউক্লাইডস, যে কোনো প্রকারের টার্গেটের জন্য, এবং অল নিউট্রন এনার্জি। তাহলে যে কোনো প্রকারের টার্গেট এবং যে কোনো রেঞ্জেড নিউট্রন, বি ইট ফাস্ট, স্লো, ইন্টারমিডিয়েট অর থার্মাল, ইলাস্টিক স্ক্যাটারিংটাই হচ্ছে সব থেকে লাইকলি স্ক্যাটারিং। এবং ইলাস্টিক স্ক্যাটারিং এ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফার হয় যদি যদি টার্গেট নিউক্লিয়াসের মানে এটা অ্যাকচুয়ালি টু পার্টিকেল কলিশন, নিউট্রনের এখানে টার্গেট নিউক্লিয়াস, টু পার্টিকেল কলিশন। তো টু পার্টিকেল কলিশনে যখন আমরা ক্যালকুলেশন করেছিলাম ইলাস্টিকের ক্ষেত্রে, ইলাস্টিক কলিশন, তখন আমরা এনার্জি ট্রান্সফার একটা ক্যালকুলেট করতাম। তো সেখানেই আমরা দেখেছিলাম যে ইনসিডেন্ট পার্টিকেল আর যার উপরে সে পড়ছে তাদের মাস যত কাছাকাছি, তত এনার্জি ট্রান্সফারের পরিমাণটা মানে তত ভালো শেয়ারিং হয় আর কি। তো এখানেও তাই, নিউট্রন আর টার্গেট নিউক্লিয়াস এদের মাসটা যত কাছাকাছি তত এনার্জি ট্রান্সফারের পরিমাণটা বাড়বে। তার মানে কি দাঁড়ালো, টার্গেটটা যত হালকা হবে, কারণ নিউট্রন তো আফটার অল সিঙ্গেল নিউট্রন, তাহলে টার্গেটটা যত হালকা হবে, কম মাস নাম্বারের হবে, তত এনার্জি ট্রান্সফারটা বেটার হবে। তার মানে কম মাস নাম্বারের টার্গেট সবসময় মডারেটর হিসাবে বেশি ভালো। এই জিনিসটা ইট উইল সার্ভ ইউ অ্যাজ আ ক্লু টু দিস কোয়েশ্চেন, যেটা আমি লাস্ট ক্লাসে করেছিলাম, যে জেড বাড়লে দেখা যাচ্ছে মাস অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্টটা কমে যাচ্ছে, শুধু জেডই নয়, এ মাস নাম্বারের ক্ষেত্রেও একই ব্যাপার। এটা ফিজিক্যালি সিগনিফিক্যান্ট কিনা এটার উত্তরটা এইখান থেকে এটার সঙ্গে রিলেটেড, যে যত হালকা হবে
তত এনার্জি ট্রান্সফারটা বেশি হবে এবং মডারেশনটাও তত ভালো হবে। তাহলে যত হেভি হবে তত এনার্জি ট্রান্সফারটা খারাপ হবে। ঠিক আছে, তাহলে এফেক্টিভ মডারেটর আমাদের কি হবে? একটু হালকা হালকা জিনিসপত্র, ওয়াটার, প্যারাফিন, প্লাস্টিক, গ্রাফাইট। এরা ইলাস্টিক স্ক্যাটারিং এর মাধ্যমে নিউট্রনকে স্লো করে। এবার আমরা একটু ক্রস সেকশনের কার্ভটা দেখে নিই। ডিপেন্ডেন্স অফ H1 ইলাস্টিক স্ক্যাটারিং ক্রস সেকশন অন আছে। এখানে এক্স অ্যাক্সিসে রেঞ্জটা দেখা যাচ্ছে খুব কম থেকে, I hope it is visible. হ্যাঁ, খুব কম, 10 to the power -4 এখানে। টেন টু দ্য পাওয়ার -4 ইভি, সেখান থেকে 10 to the power 8 ইভি, 10 to the power 8 ইভি অর্থাৎ 100 এমইভি। মানে পুরো রেঞ্জটা কিন্তু একদম থার্মাল থেকে, থার্মাল টু ফাস্ট, থার্মাল টু ফাস্ট, পুরো রেঞ্জটাতে আমরা দেখছি 10 কিউব বার্ন। প্রথমত খুব স্লোতে তো খুবই বেশি, 10 কিউব বার্ন। তারপর 10 to the power -1 ইভি থেকে অর্থাৎ 0.1 ইভি, এটা থার্মালে তো ঠিক হবে না, এটা আরেকটু এটা আমাদের স্লো নিউট্রন হচ্ছে। আর এখানে এটা হচ্ছে আমার প্রায় 10 to the power 5 মানে 1 এমইভি, অর্থাৎ এটা ফাস্টের মধ্যে ঢুকে গেছে। 100 কিলো ইলেকট্রন ভোল্টের থেকে বেশি হলেই ফাস্ট। তাহলে স্লো থেকে ফাস্ট এই পুরো রেঞ্জে স্ক্যাটারিং ক্রস সেকশনটা একদম কনস্ট্যান্ট, 10 থেকে 100 বার্নের মাঝখানে আছে এটা। ঠিক আছে, তারপর আরো এনার্জি বাড়ালে পরে স্ক্যাটারিং ক্রস সেকশনটা কমতে থাকছে। এইখানে এসে স্ক্যাটারিং ক্রস সেকশনটা অনেকটাই কম। তাহলে প্রায় সমস্ত রেঞ্জ, এনার্জি রেঞ্জ কভার করছে ইলাস্টিক স্ক্যাটারিং এর। স্ক্যাটারিং ক্রস সেকশন ইজ রিয়েলি হাই। এবার ইনইলাস্টিকে আসি, এটা তো বললাম। নিউক্লিয়াসকে এক্সাইটেড করছে, তারপর আবার গামারে ডি এক্সাইট হওয়ার সময় 1 or more গামারে এমিট করছে। এটা সাধারণত হয় না, যদিও বা হয় খুব হাই জেড হতে হবে। যে টার্গেটটা, তার অ্যাটমিক নাম্বার যদি খুবই হাই হয় আর নিউট্রনের এনার্জিটাও যদি খুব হাই হয়, তখন এটার তবুও কিছুটা মানে ডমিনেট করে আর কি স্ক্যাটারিং প্রসেসটাকে। তো তাহলে তার মানে আমি সাধারণত এটাকে কোথায় ইউজ করব? খুব হাই এনার্জি নিউট্রনকে মডারেট করার জন্য, অর্থাৎ ইট ইজ লিমিটেড টু ফাস্ট নিউট্রনস অনলি। স্ক্যাটারিং ক্রস সেকশনও সেটাই বলছে, 5 এমইভি, 10 এমইভি, এটা এমইভি ইউনিটে আছে। আর যেটা লক্ষণীয়, ক্রস সেকশনটা কত কম দেখ, 1.5 বার্ন অনলি, যেখানে আগে ওটা 10 স্কোয়ার বা 10 কিউব এই অর্ডারে ছিল। ঠিক আছে, আচ্ছা এইবার গেল। তাহলে এতক্ষণ ধরে আমরা তো স্ক্যাটারিং গুলো দেখলাম। এইবার চার্জ পার্টিকেল এসে হিট করলে কি হয় সেইটা দেখতে হবে। চার্জ পার্টিকেলের সঙ্গে নিউট্রনের ইন্টারাকশন। Let me have a look. Scattering, inelastic. হ্যাঁ, তো আমরা এই চার্টে ফার্স্ট টপিকটা কভার করেছি। এবার আমরা প্রোটন, আলফা, নিউট্রন এইগুলোর ক্ষেত্রে কি হচ্ছে সেইটা দেখব বেসিক্যালি।
তো চার্জ পার্টিকেল রিয়াকশন তার মানে আউটগোয়িং পার্টিকেল হচ্ছে কিছুটা চার্জ পার্টিকেল, প্রোটন, আলফা পার্টিকেল এটসেট্রা। তো এখানে কি হচ্ছে, সমস্ত নিউক্লিয়ার রিয়াকশনের যেটা বেসিক সেটা হচ্ছে কম্পাউন্ড নিউক্লিয়াস প্রথমে তৈরি হবে, তারপর সেটা ভেঙে প্রোটন বা আলফা পার্টিকেল বেরোবে। যদি এক্সাইটেড স্টেটে থাকে তাহলে গামা রে বেরোতে পারে। কিছু রিয়াকশন হিট জেনারেট করবে, অর্থাৎ সেখানে কোনো এনার্জি থ্রেশহোল্ড নেই। কিছু রিয়াকশনে হিট না দিলেই রিয়াকশনটা হবেই না, অর্থাৎ একটা মিনিমাম নিউট্রন এনার্জি একটা ভ্যালু থাকবে। এইবার তার আন্ডারে বিভিন্ন রকম আছে রিয়াকশন, তবে স্ক্যাটারিং ক্রস সেকশন যেটা, সেটা কিন্তু এগেন লাইট নিউক্লাইডের ক্ষেত্রে রিজনেবল একটা ভ্যালু থাকে। যেমন B10, মানে এগুলোই মোস্ট পপুলার, সেজন্য এগুলোই দেখানো হচ্ছে। যেমন হিলিয়াম 3 বা ট্রাইটিয়াম, এগুলোই সাধারণত মডারেটর হিসেবে ইউজ করা হয়, এবং থার্মাল নিউট্রনের ক্ষেত্রে এদের ক্রস সেকশনটা বেশ ভালোই, 10 কিউব বার্ন। আলটিমেটলি আমি কাকে ইউজ করব বা করব না সেটা পুরোটাই তার ক্রস সেকশনের উপর ডিপেন্ড করছে। যত ক্রস সেকশন বেশি হবে তত সেটা আমার বেশি এফেক্টিভ হবে অ্যাজ মাই মডারেটর। এটা একটা স্পেশাল এক্সাম্পল, যেখানে এন্ডোথার্মিক 0.96 MeV, এই এনার্জি না হলে পরে এই রিয়াকশনটা যেমন হবেই না। এই যে এটাই বলছিলাম যে B10 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লো এনার্জিতে প্রচন্ড বেশি ক্রস সেকশন। So this was our charged particle reactions. In our next class we will discuss about capture. Capture কখন হয় আশা করি মনে আছে, থার্মাল নিউট্রন, it is captured by some nucleus, ক্যাপচার করে ও ইউজুয়ালি এক্সাইটেড হয়, তারপরেও গামা রে এমিট করে ডি এক্সাইট করে। একটা সমস্যা হলো নিউট্রনকে শিল্ড বা আটকানোর জন্য যদি আমি কোনো মেটেরিয়াল ইউজ করি যেখানে ও ক্যাপচার প্রসেসটাকে অ্যাপ্লাই করবে, ক্যাপচার তো করে নেবে, করে এক্সাইটেড হবে, তারপর যে গামা রে ছেড়ে যে ডি এক্সাইট করবে সেই গামা রেটা আবার আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। তাহলে যেটা করতে হয়, কোথায় সেই ছবি, একটা নিউট্রন শিল্ডগুলোতে একটা জিনিস থাকে যেটা ক্যাপচার করে বা অন্য কিছু ক্যাপচার হোক বা একটু অন্যরকম অন্য কোনো মেকানিজম হতে পারে সেটা, কিন্তু তারপরে আরেকটা গামারের জন্য আবার একটা এক্সট্রা শিল্ড ইউজ করতে হয়। ঠিক আছে, তাহলে in our next class we will discuss in detail about the capture reactions.